আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফাহমিদা সালাম। দর্শক, গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলন করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা বেআইনি কাজ এবং যারা এই বেআইনি কাজ করেছে খুব দ্রুত তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে হয়তো অন্যরা এই ধরনের অপরাধ নাও করতে পারে। তারা বলেছেন তারা এ ব্যাপারে উদ্যোগ নেবেন, কিন্তু আমরা জানি না যে কতটা উদ্যোগ তারা নেবেন এবং কি করবেন তারা। কিন্তু যদি না করা হয় আর যদি অন্যান্য দেশ থেকে এ ধরনের খবর আসতে থাকে তাহলে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে এই নির্বাচনের বিষয়টি প্রশ্নবোধক হয়ে যাবে, যেটা কোনো মতেই প্রত্যাশিত না। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা চাই জনগণ এই নির্বাচনে আস্থা রাখুক এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারও কোনো রকম কারসাজি করে ক্ষমতায় এসেছে এমন কোনো অভিযোগ না উঠুক। কিন্তু এই যে আপনার এনআইডি কার্ড নিয়ে, বিকাশ নাম্বার নিয়ে, এই যে আপনার পোস্টাল ব্যালট নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো সবই অনৈতিকভাবে, বেআইনিভাবে নিজেদের পক্ষে অধিক ভোট সংগ্রহের অপচেষ্টা বলে আমরা মনে করি। আমরা শুধু নিন্দা জানাই না, প্রতিবাদ জানাই না, আমরা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তি দাবি করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বারবার বলে এসেছি যে আমরা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চাই, সবার জন্য সমান সুযোগ। দল বড় হোক বা ছোট হোক, ব্যক্তি ক্ষমতাবান হন বা না হন, পদবিধারী হন বা সাধারণ নাগরিক হন, সবার জন্য নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। দর্শক, শুনছিলাম বিএনপির সংবাদ সম্মেলনের অংশবিশেষ। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাজের মাঝে রাখা উদ্দেশ্যমূলক বলেও মন্তব্য করেন তিনি। আর সালাউদ্দিন আহমদ বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি। ব্যবসাকে সহজ করতে সব ধরনের ব্যবস্থা নেবে বিএনপি বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে তাদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে অসঙ্গতির অভিযোগ বিএনপির। নয়াপল্টনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পোস্টাল ব্যালট নিয়ে সমালোচনা করেন। এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে, সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে। যে এটাকে আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত। নির্বাচন বিধি ভঙ্গ করে কিছু প্রার্থী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ তার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত। আইন শৃঙ্খলা পরিস্থিতিটার যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনের কিছু কিছু প্রার্থী, তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। এদিকে রাজধানীর ৩০০ ফিটে আইসিসিবি মিলনায়তনে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্ব অর্থনীতিতে অংশ নিতে দেশের ব্যবসা খাতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অন্যদিকে কক্সবাজারের পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে ওলামা মাশায়েখ সম্মেলনে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করবে বিএনপি। আমরা সবসময় বলি যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। বিএনপি ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা।
জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 104তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, 8,97,117 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। এর মধ্যে দায়িত্ব পালন করবে বিজিবির 37,453 জন। দেশের বাইরে থেকে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 8,97,117 জন সদস্য দায়িত্ব পালন করবে। 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে মার্কিন কূটনীতিকদের জোরালোভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই বলে স্পষ্ট করেন তিনি। মঙ্গলবার রাতে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সাবেক মার্কিন কূটনীতিক আলবার্ট গোম্বিজ ও মোর্স ট্যানের সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন। তারা আসন্ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সফরে এসেছেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের নির্ধারিত সময়সূচি থেকে এক চুলও সরে আসবে না। নির্বাচনে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানান তিনি। গণভোটে হার পক্ষে জনমত আদায়ে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা এবং পোশাক কারখানাগুলোর সামনে ব্যানার ফেস্টুন টাঙানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে বিজিএমইএ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তবে এ ধরনের চিঠি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এতে ব্যক্তির স্বাধীনতা খর্ব হচ্ছে বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। গণভোটে হায়ের পক্ষে প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সরকারি নির্দেশনা অনুযায়ী বাস, ট্রেন, লঞ্চ, ফেরি সহ বিভিন্ন যানবাহনে প্রদর্শন করা হবে লিফলেট ফেস্টুন। সিটি কর্পোরেশন ও পৌর এলাকার জনবহুল স্থানে বসানো হবে ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। আমরা একটা সার্কুলার পেয়েছি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে, সেটা হচ্ছে 5ই জানুয়ারি ওই ডেটে সাইন করা। তারই অংশ হিসেবে বিজিএমের মাধ্যমে শ্রমিকদের গণভোটের জন্য সচেতনতা তৈরি এবং হা ভোটের ইতিবাচক বার্তা তুলে ধরতে পোশাক শিল্প মালিকদের আহ্বান জানিয়েছে সরকার। পরিবর্তনের জন্য এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। আমরা অ্যাজ পার গভর্নমেন্ট ইনস্ট্রাকশন আমরা এটা করেছি এবং এটা স্পষ্ট জায়গায় ঝুলানোর কথা বলা হয়েছে, বিল্ডিংয়ের বাইরে এবং রিসেপশন এরিয়া 2 জায়গায় এবং হেড অফিসে এই 2টা জায়গায় এটা ঝুলানোর জন্য আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং সেটার আলোকে আমরা সবগুলো ফ্যাক্টরিতে এটা প্রতিপালন করা হয়েছে। গণভোটের পক্ষে সচেতনতা তৈরিকে ইতিবাচক বললেও হ্যাঁ ভোটের পক্ষে সরকারের চিঠির সমালোচনা করেছেন সিপিডির এই গবেষণা পরিচালক। গণভোট সংক্রান্ত বিষয়গুলোকে প্রচার চালানো, অর্থাৎ গণভোট একটি হচ্ছে সেটা জনগণকে জানানোর বিষয়টি, সেটা সরকারি উদ্যোগে হতে পারে, কিন্তু গণভোটে হ্যাঁ ভোট দেওয়া বা না ভোট না দেওয়া এই ধরনের বিষয়গুলো খুবই অযৌক্তিক এবং এই ধরনের ক্ষেত্রগুলোকে যদি কাউকে চাপ দেওয়া হয় এবং সেটি আসলে প্রকারান্তরে তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। তবে রাজধানী সহ বিভিন্ন পোশাক কারখানায় গণভোট নিয়ে এখনও তেমন কোনো পোস্টার ব্যানার দেখা যায়নি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশি নাগরিকদের আসা, অবস্থান ও প্রস্থান সুশৃঙ্খল রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, বিদ্যমান ভিসা নীতিমালা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা প্রদান করতে হবে। অন অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সর, হোটেল বুকিং ও ফিরতি টিকিট যাচাই করে সন্তুষ্ট হলেই ভিসা দেওয়া হবে। কোনো ধরনের সন্দেহ বা অনিয়ম পাওয়া গেলে অন অ্যারাইভাল ভিসা দেওয়া যাবে না। এছাড়া বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আওয়ামী শাসনামলে ১০৪ জনকে গুম করে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, গুমকে কালচারে পরিণত করেছিল সাবেক এই র্যাব কর্মকর্তা, যার তথ্য উপাত্ত ট্রাইব্যুনালের হাতে রয়েছে। অবশ্য অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন দাবি করে জিয়াউল আহসানের আইনজীবী জিএম মাহমুদের রিপোর্ট। আমার ভাইটা এখন পর্যন্ত অপেক্ষায় আছে যে আমাদের বাবা ফিরে আসবে। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের ঘটনায় বেশ কয়েকটি মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে একটি শতাধিক মানুষকে গুম করে হত্যা সহ ৩ অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। মামলার অভিযোগ তদন্ত ও শুনানির পর বুধবার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, দেশে গুম, খুন ও দমন পীড়নের মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউল আহসান। এই ভিকটিমদেরকে ট্রলারে তুলে নিয়ে গিয়ে হাত পা এবং চোখ বেঁধে নিয়ে গুলি করে হত্যার পরে নাড়ি ভুড়ি কেটে ফেলে দিয়ে সাথে ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া, এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপো অপারেশন। এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেন জিয়াউল আহসানের আইনজীবী। উনি যদি দোষী হতেন, ওনার যদি গিলটি থাকতো ওনার মনে, তাহলে উনি পালিয়ে যেতেন। প্রসিকিউশন যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস দিয়ে আমি প্রমাণ করে দিব যেগুলো মিথ্যা। মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে ৮ ফেব্রুয়ারি। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। পরে হয় সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ। এই আর্গুমেন্টের পরেই এই মামলা রায়ের জন্য নির্ধারিত হবে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। এতদিন গোপনে চাঁদাবাজের শিকার হলো এবার মুখ খুলেছেন রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব আব্দুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে। কিচেন মার্কেটের স্থায়ী ৮৩২টি দোকান থেকে চাঁদাবাজের পাশাপাশি অস্থায়ী দোকান থেকেও চাঁদা আদায় করতেন আব্দুর রহমানরা। আর চাঁদা না দিলে দোকানে তালা লাগানো, ব্যবসা বন্ধ করে দেওয়া সহ দিত হত্যার হুমকি। মেহেদি হাসান সুজনের ক্যামেরায় দেখুন AR বাদলের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেট, যার মূল অবকাঠামোর বাইরেও গড়ে উঠেছে বহু দোকান। ৫ আগস্টের পরে এসব দোকানদাররা হচ্ছেন ব্যাপকভাবে চাঁদাবাজির শিকার। মাছ বাজারে বটি নিয়ে বসে মাছ কেটে জীবিকা নির্বাহ করা এসব ব্যক্তিরাও বাদ যাননি চাঁদাবাজি থেকে। বটি হিসেব করে প্রতি মাসে চাঁদা দিতে হয় তাদের। আমি মাছ কাটি, ওই ৮০টা মহিলার টাকা ৪৫,০০০ টাকা আইতো, এন থেকে ২০,০০০ টাকা আমরা পাইতাম আর ২৫,০০০ টাকা ওরা নিয়ে যেত। বাদ যায়নি মাছ বাজারে বরফ বিক্রেতাও। বরফ ব্যবসায়ী ৫ তারিখের পর থেকে এককালীন ৪০,০০০ টাকা নিছে আব্দুর রহমান। চাঁদা না দেয়ায় প্রতিষ্ঠানের তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ প্যাকেজিং ব্যবসায়ীদের। পরে ৭ লাখ টাকায় তালা খোলেন তারা। আমি দিয়েছি হলো আপনার ৪৫,০০০। আমাদের প্যাকেটের দোকান থেকে তাদের প্রায় ৭ লাখ টাকার মতো নিচে। সব ব্যবসায়ী মিলা আমার ভাগে ১,২০,০০০ টাকা গেছে। চাঁদা দেয়া থেকে বাদ যায়নি পাখির খাবারের বিক্রেতাও। আমার থেকে ৫০,০০০ টাকা নিছে। আমি ওই এমনকি টয়লেটও গুদাম হিসেবে ভাড়া দিয়ে টাকা হাতিয়ে নেয় চক্রটি। ভাড়া দিতে বাদ রাখেনি টয়লেটের পাশের খালি জায়গাটুকুও। এটা ৫ আগস্টের পরে এটার পুরো ভাড়াটা আব্দুর রহমানের নিয়েছিল। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা না দিলে মিলত জুলুম, নির্যাতন ও মেরে ফেলার হুমকি। জোরপূর্বক চাঁদা স্বরূপ ২ লাখ টাকার চেক নিছে, নিয়ে ওইটার জন্য আমার যেহেতু টাকা ছিল না, তারপরে আমি চেক দিতে বাধ্য হয়েছি। এক লোকের মাধ্যমে এটা ফয়সালা করে ৫০,০০০ টাকা দিই। ব্যবসায়ীরা একতাবদ্ধ হয়ে প্রতিরোধ করে তোলায় এবং মামলা করায় আপাতত পালিয়ে যায় আব্দুর রহমান সহ তার সাঙ্গপাঙ্গরা। মানুষ ছোট থেকে এই মার্কেটে ঠিক আছে বড় হয়েছে। আমার গাজীপুরে একটু জায়গা ছিল, জায়গাটা ঠিক আছে আমি বিক্রি করে আমি ওই দোকানটা কিনছি। কেনার পরে আমি যারতে কিনছি ওনারা বললাম যে নামজারি করে দেন। সে আমারে বলল, বাবা এটা আমি নামজারি করে দিতে পারবো না। রহমান বলছে আমার কাছে না আসা পর্যন্ত আপনি এই যে নামজারি করে দিবেন না। এসব অভিযোগের বিষয়ে আব্দুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। AR বাদল, RTV, ঢাকা।
গেল অর্থ বছরে প্রায় 800 কোটি টাকা আয় করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে লাভ ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, যেভাবে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে বিএসসি তা ধরে রাখতে হবে, যাতে বহরে নতুন নতুন জাহাজ যুক্ত হয়। এই সময় বিএসসি 6টি জাহাজ কেনার জন্য নেয়া ঋণ পরিশোধ এবং 2024-25 অর্থ বছরে ঘোষিত লভ্যাংশ বাবদ সরকারের পাওনা হিসেবে 203 কোটি 47 লাখ টাকার চেক প্রদান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়। এদিকে টেকসই ব্লু ইকোনমি গড়ে তুলতে মৎস্য ও সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়াতে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি মিডা জাপানের খ্যাতনামা সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন। দেশজুড়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংকটে তীব্র ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ির ভোক্তা ও পরিবহন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ, ঢাকা সাভার, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুরের কালিয়াকৈরে দ্বিগুণ দামে মিলছে না এলপিজি সিলিন্ডার। গ্যাস না পেয়ে বন্ধ হবার পথে রাঙামাটির একমাত্র পরিবহন ব্যবস্থা। ডিলাররা বলছেন, কোম্পানি থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় দাম বেড়েছে খুচরা পর্যায়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত 8 জানুয়ারি পরিবেশকদের হয়রানি ও জরিমানার প্রতিবাদে সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। আমদানি কম থাকার সময় এমন ঘোষণায় বাজারে সৃষ্টি হয় গ্যাসের তীব্র সংকট। পরে সরবরাহ চালুর ঘোষণা দিলেও সমস্যার সমাধান হয়নি। অতিরিক্ত দাম দিয়েও সিলিন্ডার কিনতে পারছে না সুনামগঞ্জের গ্রাহকরা। 1250 পর্যন্ত কিনছি, এখন আমরা 1550 কিনা লাগে। এখন আমরা গরিবের লাগি বেশি গেছে না নি, গরিব মানুষ ইনকাম করে কত 1300 টাকা দিয়ে গ্যাস কিভাবে ব্যবহার করব। 12 কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য 1306 টাকা হলেও বিক্রি হচ্ছে 2 থেকে 2.5 হাজারে। 1306 টাকা যদি ওয়া থাকে এটা তো আর আমরা জানিলাম না। এখন তারা যদি আমরা তোমরা 1400 টাকা দিয়ে কিনতে হইবে, কিন্তু আমরা কিনা লাগবেই। এদিকে তরল গ্যাসের সংকটে বন্ধের পথে রাঙামাটির একমাত্র পরিবহন ব্যবস্থা সিএনজি। শহরের 3টি গ্যাস পাম্পই বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গ্যাস থাকলে আমরা চালাতে পারবো, গ্যাস না থাকলে আমরা কিভাবে চালাবো? 15-20 মিনিট যাবত একটা সিএনজিও পাচ্ছি না, গ্যাস নেই, সিএনজির সংকট। ঢাকার সাভারে গ্যাস সংকটের কারণে রান্নার জন্য বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে মাটির চুলা। 1200 টাকা 1100 টাকা গ্যাস ছিল, এখন 2000 টাকার উপরে গ্যাস হয়ে গেছে। মানুষ সরকারি গ্যাসও ব্যবহার করতে পারছে না। এদিকে এলপি গ্যাসও যদি এরকম দাম বেড়ে যায় তাহলে মানুষ কি করবে? খুচরা বিক্রেতাদের অভিযোগ, দাম বেশি থাকায় ডিলাররা সরাসরি গ্রাহকদের গ্যাস বিক্রি করছেন। এখন আর তারা আমাদেরকে মাল দেয় না, তারা বলে মাল আসে না, কিন্তু তাদের কাছে মাল আছে। তারা খুচরা বিক্রি করতেছেন 2000 করে। গোডাউনে মনে করেন তালা মেরে রেখে দিয়েছে, ওডি মনে করেন ওনারা দেয় না, আমাদেরকেও দেয় না, আমরা ফোন দিলেও আমাদেরকে দেয় না। ন্যায্য দামে গ্যাস বিক্রি নিশ্চিতে বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযান আসলে অব্যাহত থাকবে এবং উপজেলা প্রশাসন থেকেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। গাজীপুরের কালিয়াকৈরে অনেক দোকানের দুর্লভ সিলিন্ডারের দেখা মিললেও দাম অনেক, কিনতে পারছে না নিম্ন আয়ের মানুষ। আর এই সুযোগে দাম বাড়াচ্ছেন ডিলাররা। একটা গ্যাসের বোতল 1800-1900 টাকা দিয়ে আমাদের গার্মেন্টস কর্মীদের কেনার মতো সমর্থ নাই। সমস্যা হচ্ছে, গ্যাসের দামটা যদি নিয়ন্ত্রণে আনতো তাহলে আমরা সবাই খুশি হতাম। আমাদেরও কর্মচারী লোকজন নিয়ে আমরা খুব বিপদের মধ্যে আছি। উপজেলা প্রশাসন বলছে বাড়তি দামে গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত যাচ্ছে, মনিটরিং করছে। এছাড়া গত পরশুদিন ভোক্তা অধিকার এসে তাদেরকে জরিমানা করেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোকানে দোকানে ঘুরে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা, বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন ডিলাররা। ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে যে টোটালি আমাদেরকে লিকুইড দিচ্ছে না। আজ থেকে 4 দিন আগে কিছু গ্যাস পেয়েছি, সেই অনুযায়ী কোম্পানির নির্ধারিত মূল্য অনুযায়ী সরবরাহ করেছি। কোম্পানিতে নাকি মাল নাই, ডিলারের কাছে মাল নাই। সরকারি দামে গ্যাস বিক্রি নিশ্চিতে মনিটরিং এর কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে দ্রুত সংকটের সমাধান না হলে ভোগান্তি আরো দীর্ঘায়িত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুর থেকে কর্মসূচি পালন করে আগামীকাল আবারও রাজপথে নামার ঘোষণা দিয়ে বিকেলে ফিরে যান তারা। এদিকে তাদের এই কর্মসূচির কারণে দিনব্যাপী রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর বিভিন্ন মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীদের একাংশ নিয়ে গঠিত 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন। দুপুর থেকে তাঁতিবাজার, সায়েন্স ল্যাব, 7 রাস্তা ও টেকনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এতে তীব্র যানজটে দিনভর দুর্ভোগ পোহাতে হয় ওইসব এলাকার বাসিন্দা ও কাজে বের হওয়া মানুষকে। ছাত্রদের যে দাবি আছে এটা আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষের কাছে দিলেই ভালো হয়। এভাবে রাস্তা আটকে জনগণকে কষ্ট দেওয়ার কোনো আসলে মানে নাই। এই যে গ্যাঞ্জাম চলতেছে কিসের জন্য? এটা তো স্কুল মাঠ আছে, তারপরে অন্যান্য জায়গা আছে, কিসের জন্য এটা করবো? কোনো প্রয়োজনীয় দরকার ছিল না মানুষের জন্য যে ভোগাইবো। বিকাল 5:30টায় এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার আবারও সড়কে অবস্থান নেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা আগামীকালকে আজকের যে কর্মসূচি সায়েন্স ল্যাব, তাঁতিবাজার মোড়, টেকনিক্যাল মোড় এবং মহাখালীর আমতলী এই 4টি স্পট ব্লকেট করেছিলাম। আমরা যেহেতু কোনো সরকারের পক্ষ থেকে স্পেসিফিক কোনো নির্দেশনা পাচ্ছি না, অতএব আমাদের এই কর্মসূচি আমরা স্পেসিফিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা চলমান রাখবো। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো চূড়ান্ত ঘোষণা না আসায় উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। রাকিব হাসান, RTV, ঢাকা। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে দেয় সময় মতো হাসপাতালে পৌঁছতে না পেরে এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, শরীয়তপুর সদর হাসপাতাল থেকে 6,000 টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করলে রোগী ওঠানোর পর আরও অতিরিক্ত 1,000 টাকা দাবি করে চালক। অতিরিক্ত টাকা না দিলে 5,000 টাকায় ঢাকা থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন তারা। বেলা 12:30টার দিকে ঢাকা শরীয়তপুর মহাসড়কের কোটাপাড়ায় পৌঁছলে অ্যাম্বুলেন্স মালিক সুমন খানের নেতৃত্বে 8 থেকে 10 জন লোকে অ্যাম্বুলেন্সটি আটকে দেয়। সময় মতো হাসপাতালে যেতে না পারায় পথিমধ্যে মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকা রোগীর। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর রহিম ওরফে রৈক্ষা নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা বলছে, নিহতের কপাল ও মাথা থ্যাতলানো ছিল এবং চোখের পাশে রয়েছে গুলির চিহ্ন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পরে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়। স্থানীয় সূত্র বলছে, নিহত রোহিঙ্গা সন্ত্রাসী আলম গ্রুপের একজন সক্রিয় সদস্য ছিলেন। চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের হারুশাহের মাজারের পাশে একটি ঘাসের জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পড়ে থাকতে দেখে জমির মালিক 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হককে শোকজ করেছে নির্বাচন কমিশন। এদিকে বুধবার পঞ্চম দিনের আপিল শুনানিতে 74 জনের আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন, আর নামঞ্জুর করা হয় 18টি আপিল। এছাড়া অপেক্ষমান রাখা হয় 8 জনের আবেদন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধতা পাওয়া একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেন একই আসনের বেশ কয়েকজন প্রার্থী। এতে কুড়িগ্রাম 4 আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী শেফালী বেগমের মনোনয়নের বৈধতা বাতিল করে কমিশন। এদিকে বাহরাইনের একটি ডেলিভারি পয়েন্ট থেকে অন্যের পোস্টাল ব্যালটের খাম সরবরাহের বিষয়টি দেশটির পোস্ট অফিস তদন্ত করবে বলে জানান ইসি সচিব। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার মধ্যেও 2025 সালে তৃতীয় প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বরে বাংলাদেশের নিট বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বছর ব্যবধানে বেড়েছে প্রায় 202%। এতে বিনিয়োগকারীদের আস্থার ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে নিট এফডিআই প্রবাহ দাঁড়িয়েছে 315.9 মিলিয়ন মার্কিন ডলার। আগের বছর এই সময়ে এই অঙ্ক ছিল 104.33 মিলিয়ন ডলার। এই সময় এফডিআই এর সব উপাদানেই উন্নতি হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সহজ হচ্ছে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষার দ্বার। দেশটিতে উচ্চশিক্ষার সুযোগের খুঁটিনাটি তুলে ধরতে চট্টগ্রামের একটি বেসরকারি হোটেলে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান স্টারিনেট দিনব্যাপী আয়োজন করেছে অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোড শো 2026। অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ার 26টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোড শো 2026। বিশ্বব্যাপী উচ্চশিক্ষার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া এখন আর কেবল একটি গন্তব্য নয়, বরং একটি সম্ভাবনার নাম। গবেষণা, প্রযুক্তি ও কর্মসংস্থান ভিত্তিক শিক্ষার ক্ষেত্রে দেশটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দ হয়ে উঠেছে। সিঙ্গার বেকো প্রেজেন্টস বিশ্বকাপ ট্রফি ট্যুর সংবাদ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রদর্শিত হলো ফিফা বিশ্বকাপের শিরোপা। বুধবার সকালে প্রাইভেট জেটে করে ঢাকায় আসে স্বর্ণে মোড়ানো শিরোপাটি। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। শিরোপার সঙ্গে ছবি তোলার পাশাপাশি দারুণ মুহূর্তের সাক্ষী হন ফুটবল ভক্তরা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। শীতের সকালকে ভেদ করে ঢাকার আকাশে যেন নেমে এলো স্বপ্নের এক টুকরো। যে ট্রফির জন্য বিশ্বজুড়ে কাঁদে, হাসে, লড়াই করে কোটি কোটি মানুষ, সেই শিরোপা আজ হাতের নাগালে। বিমানবন্দরে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শিরোপা গ্রহণ করে বাংলাদেশ, যেখানে সোনালী আভায় মুগ্ধ হয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ফার্স্ট টাইম সিইং দ্য ওয়ার্ল্ড কাপ ট্রফি, সো আমার খুব ভালো লাগছে। আমি তো মনে করছি ট্রফি একটু ছোট, বাট এটা আসলে অনেক বড়। আর জিজ্ঞেস করছি মানে ওয়েট কেমন, সো অলমোস্ট 60 কেজি পিওর গোল্ড। আর এই ট্রফি আই থিঙ্ক ফর দ্য নিউ জেনারেশন, মেবি ওয়ান ডে বাংলাদেশ নিজে একটা চ্যাপ্টার লিখতে পারেন ইন দ্য ওয়ার্ল্ড কাপ সেন্স। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিরোপা আসে রেডিসন ব্লুতে। শিরোপাকে ঘিরে সাজানো আয়োজন ছিল একেবারে রাজকীয়। আলো ছায়ার মায়ায় মোরা মঞ্চ, চারপাশে ফুটবল ইতিহাসের ছবি গল্প আর ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত পরিবেশ, সব মিলিয়ে যেন এক উৎসবের নগরী। আমি খুবই নার্ভাস ছিলাম প্রথমবার যখন দেখা, কারণ এটা অনেক বড় একটা ট্রফি, অনেক বড় ইতিহাস আছে। আগে টিভিতে দেখতাম ট্রফি, এখন সামনাসামনি দেখছি। যেহেতু আর্জেন্টিনা ফ্যান, অবশ্যই চাবো যে মেসির হাতে, যেহেতু মেসির লাস্ট বিশ্বকাপ, মেসির হাতেই সর্বশেষ বিশ্বকাপটা ওঠে। একই চিত্র সাবেক ফুটবলার থেকে শুরু করে বাফুফের সহ সভাপতি ফাহাদ করিমের। আই উইশ মরক্কো যদি জিতে, আমি মনে করি তারা ডিজার্ভ করে। গত বছর তারা সেমিফাইনালে গিয়েছিল, বাট আই রিয়েলি হোপ দিস ওয়ান তারা ভালো করুক। এদিন 3 ঘন্টার অধিক সময় শিরোপার সঙ্গে স্মৃতি ভাগাভাগির সময় পায় ভক্তরা। কারো স্বপ্ন আবারও শিরোপা জিতবে আর্জেন্টিনা, কেউ আবার আশায় বুক বেঁধেছেন ব্রাজিলের হেক্সার। ঢাকায় শিরোপার উপস্থিতি মনে করিয়ে দেয় ফুটবল আমাদের দূরত্ব ঘোচায়, এক কাতারে দাঁড় করায়। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনায় ঝড় উঠছে চেয়ার কাপেও। সেই তর্ক বিতর্ক আলোচনার সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চেয়ার আড্ডা নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডার নির্বাচনে এবারে আমি রয়েছি তাহিদুল ইসলাম শুভ, বরগুনা 2 আসন থেকে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, এর সাথে জমে উঠেছে যে আলোচনা ও সমালোচনা, তা নিয়ে আমি আজকে উপস্থিত পাথরঘাটার লিগের পট্টি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কিছু কিছু জায়গায় কিছু পক্ষপাতিত্ব হয়, প্রশাসনিক এই বিষয়গুলো আসলে সংস্কার দরকার। এই সংস্কার না হলে আসলে বিষয়গুলো খুবই সমস্যার মধ্যে পড়বে, সামনে নির্বাচনের প্রভাবটা খুবই বেশি পড়বে। আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ তরুণ এবারে ভোট নিয়ে খুব আগ্রহী, কারণ তারা গত 17 বছর ভোট দিতে পারেন। আমি নিজেও সেই 2014 সালে ভোটার হয়েছে, এখন পর্যন্ত আমি ভোট দেইনি। তো আমার মতন এভাবে বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ আছে যারা কখনো ভোট দিতে পারেনি। বিদেশে যারা আসবেন তাদের আসলে কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠীর পক্ষে তারা আসবেন না। অবশ্যই তারা চাইবেন যে নিরপেক্ষ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। নির্বাচনে অংশগ্রহণ করতেছে বড় 2টা দল, 2 দলই একটা অংশগ্রহণমূলক নির্বাচন আশা করছে, সেক্ষেত্রে এ ধরনের সংঘাতমূলক কোনো আচরণ আশা করা যাচ্ছে না। নির্বাচনী যে একটা পরিবেশ বা আমেজ, এটা মনে হয় যে সুদীর্ঘ 1.5 যুগ পরে ফিরে আসছে, এবং আমি মনে করি যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে যেখানে জনগণ আসলে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন এই পর্যন্তই
ছিল আজকের পর্ব। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নির্বাচনী তথ্য পেতে RTVর সাথেই যুক্ত থাকুন। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।